হামে 18 জুলাই পর্যন্ত 784টি শিশু মারা গেছে। আপনারা যখন কদিন পরে এই বক্তব্য শুনছেন, তখন সম্ভবত মৃতের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। এই সংখ্যাটা আমি যতবার বলি, যতবার ভাবি, ততবার দ্বিধায় পড়ে যাই যে আমি কার কথা বলবো। আমি কি মাহাজবি বা নাহিয়ানের কথা বলবো, নাকি ফাহিম কিংবা নোমান, যেই দুই ভাই মারা গেল একসাথে, তাজিম কিংবা আরশি, যাদের কোলে নিয়ে চিৎকার করে কেঁদেছেন পিতামাতা, তাদের সাথে কেঁদেছেন পুরো বাংলাদেশ, নাকি বলবো মাহির, খুশবু, মুনা কিংবা মেহেদির কথা। তাদের কারো পরিবার ছিল না, থাকতো ঢাকার শিশুমণি নিবাসে। প্রবল জ্বরে, তীব্র ব্যথা আর পিপাসা নিয়ে মারা যাবার সময় তাদের গায়ে কেউ হাত বুলিয়ে দেয়নি, কেউ আদর করে বলেনি, বাবা, মা, সব ঠিক হয়ে যাবে। স্বর্গের পাখি তারা একা একা স্বর্গে ফিরে গেছে। এই যে আমাদের এতগুলো শিশু, তারা তাদের গান নিয়ে, কথা নিয়ে স্বর্গে ফিরে গেল, এই শুরুটা হয়েছিল 2026 জানুয়ারিতে। কিন্তু তখন বাংলাদেশে নির্বাচনের জোয়ার, সবার ভেতর এক ধরনের উত্তেজনা। মোহাম্মদ ইউনূসের সরকার ব্যস্ত, তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা চুক্তি করে যেতেই হবে, যে চুক্তি দিয়ে বাংলাদেশকে তারা আজীবনের জন্য আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে যাবেন, এবং তারা একদম যে কোনো মূল্যে তারা গণভোটে হা ভোটকে জিতিয়ে দিতে চান। অন্যদিকে আছে বিএনপি, তারা ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তারেক রহমান মাত্র ফিরেছেন দেশে, তিনি ঘুরে বেড়াচ্ছেন, দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন, যেটা প্রবাসী বাঙালিরা দেশে বেড়াতে গিয়ে করে। সেই সময় জানুয়ারি 2026 পত্রিকায় খবর এলো চট্টগ্রামে হাম দেখা দিয়েছে। রোহিঙ্গা কিছু শিবিরে এবং চট্টগ্রামের কিছু প্রত্যন্ত অঞ্চলে হাম দেখা দিয়েছে, মারা গেছে কয়েকটি শিশু। একই রকমের খবর এলো ঢাকার কিছু বস্তি থেকে। আমরা পরে জানতে পেরেছি, হামে সে সময় শিশুরা আক্রান্ত হয়েছিল রাজশাহীতে, রংপুরে, চাঁপাইনবাবগঞ্জ সহ আরো কয়েকটি জেলায়। কেউ গুরুত্ব দিল না তাদের, কারণ সেই সময় সরকার প্রধান মোহাম্মদ ইউনূস গুরুত্ব দেননি, কারণ বাংলাদেশের মানুষকে তিনি তেলাপোকা ছাড়া আর কখনোই কিছু ভাবেননি। তাদের বাঁচা মরায় কিছু এসে যায়নি তার। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, তারা আসলে ভাবতেই পারেননি হামের মতো সাধারণ একটা প্রতিরোধযোগ্য রোগে শিশুরা মারা যেতে পারে, কারণ একটা দীর্ঘ সময় ধরে আমরা হামে শিশু মৃত্যু দেখিনি। মার্চে, তার 2 মাস পরে, যখন পত্রিকায় ঘন ঘন আসতে লাগলো হামে আক্রান্ত শিশুদের খবর, যখন হাসপাতাল ভারাক্রান্ত হয়ে উঠল শিশু আর তাদের পিতামাতাদের কান্নায়, তখন নড়ে চড়ে বসল সরকার। তখনও যেই ঘোষণা তাদের আরো আগে আসা উচিত ছিল, যে ব্যবস্থা নেয়ার কথা অনেক আগেই হবার কথা ছিল, তখনও সেই ব্যবস্থা তারা নিলেন না। হামের মহামারী এসেছে, সেটার বদলে তারা বললেন হামের প্রাদুর্ভাব হয়েছে। 24 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বাংলাদেশে 64টি জেলার মধ্যে 58টি জেলায়, যেটা প্রায় 91% জেলা, সেখানে হাম ছড়িয়ে পড়েছে। সংস্থাটি আরো বলে যে আক্রান্তদের 79%-এর বয়স 5 বছরের নিচে। প্রিয় দর্শক, আপনারা কি বিশ্বাস করতে পারেন 15 মার্চের আগে হামে আক্রান্ত এবং মৃত শিশুদের কোনো তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নেই, কিংবা থাকলেও সেটা আমাদেরকে জানতে দেয়া হয়নি। আবার একটু হামে এখনকার অবস্থায় আসি। হামে এখনকার অবস্থা কি? 18 জুলাই 2026 পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন 784 জন, যাদের অধিকাংশই শিশু। 784টি শিশুর মৃত্যু মানে 784টি বাবা মায়ের মৃত্যু, 784টি পরিবারের আজীবনের জন্য নিঃস্ব হয়ে যাওয়া, রিক্ত হয়ে যাওয়া। আপনারা যখন কদিন পরে আমার বক্তব্য শুনছেন, তখন হামে শিশু মৃত্যুর সংখ্যা সম্ভবত 800 ছাড়িয়ে গেছে। হামে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1 লক্ষেরও বেশি শিশু। একই সাথে আপনাদেরকে কিছু বিভাগওয়ারি তথ্য দেই। হামের কারণে সবচেয়ে বেশি শিশু মারা গেছে ঢাকা বিভাগে 298 জন। এরপরেই আছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে 94 জন। তাছাড়া রাজশাহীতে 89, চট্টগ্রামে 55, বরিশালে 43, ময়মনসিংহে 66, খুলনা ও রংপুর বিভাগে 9 জন শিশু মারা গেছে।
এখন খুলনা এবং রংপুর বিভাগ এই দুটো নাম আপনারা মনে রাখবেন। কারণ এই দুটো নাম এবং এই দুটো জায়গায় শিশু মৃত্যুর যে সংখ্যা সরকার দেখাচ্ছে সেটার মধ্যে খুবই আগ্রহ জাগানিয়া কিছু তথ্য আছে। এবং সেই আগ্রহ জাগানিয়া তথ্য নিয়ে ই-বুক প্রকাশ করেছে এটিম। তারা একটি ই-বুক প্রকাশ করেছে হামের শিশু মৃত্যু নিয়ে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তারা ভার্বাল অটোপসি বলে যেই পদ্ধতি অনুসরণ করে থাকে, সেই পদ্ধতি অনুসরণ করে দেখিয়েছে যে হামে বাংলাদেশ সরকার শিশু মৃত্যুর যে সংখ্যা বলছে, সত্যিকারের সংখ্যা তার থেকে আরো অনেক বেশি। তো আপনারা প্লিজ যারা এখনো ওই বইটি পড়েননি তারা অবশ্যই পড়বেন। সেখানে সব ভয়াবহ তথ্য গোপনের চিত্র দেয়া আছে। তো সেখানে রংপুর এবং খুলনা নিয়ে কি বলা আছে সেটা আমি বক্তব্যের মাঝখানে আবার আপনাদেরকে জানাবো। এখন বাংলাদেশে কি হামের রোগী আগে ছিল না? নিশ্চয়ই ছিল। 2025-এ দেশে 132 জন হামের রোগী শনাক্ত করা হয়েছিল। এর আগের 5 বছরে এমনকি কোভিড পরবর্তী সময়ে যখন পুরো বিশ্বে টিকাদান প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তখনও বাংলাদেশে কোনো বছরই ২-২.৫ হাজারের বেশি রোগী পাওয়া যায়নি। মৃত্যু হার ছিল খুবই কম, কোনো সময় 0। তাহলে এবার 2026-এ এমন কি হলো? 2026-এ যেটা হলো সেটা হলো 5ই অগাস্ট 2024। এই ভয়ঙ্কর দিনটার ফলে বাংলাদেশের যে শুধু অর্থনৈতিক কিংবা নৈতিক মানদণ্ডের বিচারে কয়েকশো বছর পিছিয়ে গেছে তা না, 5ই অগাস্টের ফলে আমরা এমন কিছু ক্ষমতালিপ্সু মানুষকে ক্ষমতায় যেতে দেখেছি যারা তাদের ক্ষমতার স্বাদ অক্ষুণ্ণ রাখার জন্য শিশুদেরকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। একদম তারা কৌশল করে বাংলাদেশের শিশুদের হার্ড ইমিউনিটি নষ্ট করে দিয়েছে। কি করে তারা বাংলাদেশের শিশুদের হার্ড ইমিউনিটি নষ্ট করেছে সেটা আমরা ফিনিক্স মেমোতে আগে বহুবার বলেছি, তারপরেও আবার আপনাদেরকে জানাতে চাই। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি HNSP এর আওতায় 1998 সাল থেকে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 5 বছর পর নবায়ন হওয়া এই কার্যক্রম সেক্টর প্রোগ্রাম বা ওপি নামে বেশি পরিচিত। এই অবকাঠামোর আওতায় অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ, প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ মোট 38টি কর্মসূচি পরিচালিত হয়, যার মধ্যে টিকাদান কর্মসূচিও একটা। জুলাই 2024-এ শুরু হওয়া 1,06,100 কোটি টাকার HPNSP শুরু হয়ে 2029-এর জুনে শেষ হবার কথা ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 2025-এর মার্চে হঠাৎ করেই এই ওপিটি বন্ধ করে দেয়। এই বিষয়ে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়েফোয়া বলেন, 2025 সালে অন্তর্বর্তী সরকার 50% টিকা ওপেন টেন্ডার মেথডে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদারিরা তখনই উদ্বেগ জানায় যে এই প্রক্রিয়ায় সামগ্রী ক্রয় প্রক্রিয়া সর্বোচ্চ 12 মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে। তারপরেও তাদের কোনো রকমের কোনো পরামর্শ আমলে না নিয়ে এই উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এগুনোর সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূস বহাল রাখেন। এই সিদ্ধান্তের ফলে টিকা সংগ্রহে বিলম্ব ঘটে, অর্থ ছাড়ে বিলম্ব এবং ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তনের সম্মিলিত প্রভাবে টিকা সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। কারণ তখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহ সম্পূর্ণ করা যায়নি এবং ইউনূসের সরকার ইউনিসেফকে বরাদ্দ দেয়া অর্থ ছাড় করতে পারেনি। স্ট্যানলি গুয়েভোয়া আরও জানান, ইউনিসেফ একাধিকবার অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে এবং প্রতিটি বৈঠকের পর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে টিকার সম্ভাব্য ঘাটতি, রোগের প্রাদুর্ভাব, জটিলতা বৃদ্ধি এবং মৃত্যুহারের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে, কিন্তু অবশ্যই মোহাম্মদ ইউনূসের সরকার তাতে কর্ণপাত করেনি। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স তিনি জানিয়েছেন, তিনি রীতিমতো মিনতি করেছিলেন তখনকার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে। তিনি বলছেন, ফর গড সেক, নূরজাহান বেগমকে বলছেন, ফর গড সেক ডোন্ট ডু দিস।
কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার এবং নূরজাহান বেগম তার সেই অনুরোধ কানে তোলেনি। কারণ তখন তাদের সামনে আরেকটি বাণিজ্যের হাতছানি। মোহাম্মদ ইউনূস তিনি টিকা কিনবেন ওপেন টেন্ডারের মাধ্যমে, সেই টেন্ডারে লাখো কোটি টাকার বাণিজ্য হবে। তিনি সেই অর্থ দিয়ে আরেকবার বিদেশ প্রমোদ ভ্রমণে যাবেন এবং তিনি তখন বিভোর আরেকটি নতুন গ্রামীণ ব্যবসা খোলার স্বপ্নে, যেটা আসলে জড়িত হবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায়। এবং মোহাম্মদ ইউনূসের সরকার যে শুধু হামের টিকা বন্ধ করে দিয়েছেন তা না, ভিটামিন এ ক্যাম্পেইন, যেটা হামের বিষয়ে কথা বলার সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার করে বলেছেন যে শিশুদের জন্য ভিটামিন এ নেওয়া খুবই খুবই জরুরি। ভিটামিন এ সময় মতো না নিলে তারা অন্ধত্ব বরণ করতে পারে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে শূন্যে নেমে আসতে পারে এবং তাদের শরীরে এমন সব ক্ষতি সাধন হবে যেটার জন্য হাম কেন অন্য যে কোনো রোগেই তারা ভুগবে অনেক বেশি এবং সেটা মৃত্যুরও কারণ হতে পারে। তো মোহাম্মদ ইউনূসের সরকার যে তারা যে শুধু হামের টিকাটাই বন্ধ করেছে তা না, তারা ভিটামিন এ ক্যাম্পেইন, যেটা আগে বছরে দুবার হতো, সেটা ৯ মাস পরে হয়েছে ২০২৫-এর মে মাসে এবং তারপরে সেটা এবছরের জুনের আগে হয়নি। তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে ভয়ঙ্করভাবে এবং শিশুদের যারা অন্যান্য টিকার প্রয়োজন পড়ে সেই টিকা কার্যক্রমও প্রায় বন্ধ। শিশুকে ৬ মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর যে সরকারি ক্যাম্পেইন এতদিন ধরে আমরা দেখে এসেছি, সেই ক্যাম্পেইনটাও প্রায় বন্ধ হয়ে গেছিল এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা হামের কারণে শিশু কেন মারা গেল সেই বিষয়ে বারবার বলছিলেন যে আমাদের যারা মারা আছেন তারা অবশ্যই অনেকে এসেছেন বিভিন্ন দরিদ্র পরিবার থেকে, তারা আসলে ভালো করে জানেনই না যে শিশুদের বুকের দুধ খাওয়ানো কেন এত জরুরি। এমনকি বিএনপির যিনি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, তিনিও বলছিলেন যে মায়েরা শিশুদেরকে বুকের দুধ খাওয়ায়নি বলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গেছে। কিন্তু তিনি এটা বলেননি যে মোহাম্মদ ইউনূসের সরকার তারা এই বুকের দুধ খাওয়ানোর ক্যাম্পেইনটা প্রায় বন্ধ করে রেখেছিল। তার উপরে দেখুন শিশুদেরকে কৃমির ওষুধ সময় মতো দেওয়া হয়নি। সর্বশেষ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছিল ২০২৪-এর মে মাসে, যেটা আগে বছরে দুবার পালন করা হতো। তো প্রিয় দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন যে হামে যে এতগুলো শিশু মারা গেছে তার বহুবিধ কারণের একটা হলো সময় মতো তারা যেরকম টিকার সরবরাহ করেনি, তার সাথে শিশুদের জন্য আরো অন্যান্য ক্যাম্পেইন বন্ধ করে শিশুদেরকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তারপর ইউনূস সরকারের মতো বাংলায় জন্ম নেয়া রবার্ট ক্লাইভের কথা যদি বাদও দেই, তারেক রহমানের সরকার এই হতভাগ্য শিশুগুলোকে বাঁচানোর জন্য আসলে কি করেছে? স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, তিনি প্রথমেই বললেন হামের এই সংক্রমণের জন্য নাকি আওয়ামী লীগ সরকার দায়ী। গত ৮ বছরে নাকি বাংলাদেশের শিশুদেরকে টিকা দেওয়া হয়নি, আরো নানা রকমের মিথ্যাচার। এটা যে কি রকমের ভয়াবহ মিথ্যাচার তার একটা প্রমাণ হলো ২০২৩-এ যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ তারা পুরো বিশ্বে টিকাদান নিয়ে কথা বলছিল, তখন তারা বলছিল যে পুরো পৃথিবীতে এমনকি কোভিড পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ায় যেই কটি দেশ টিকাদানের যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রাকে এমনকি ছাড়িয়ে গেছে, সেই একটি দেশ হলো বাংলাদেশ। তো তারা যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এরকম ভয়াবহ মিথ্যাচার করা শুরু করলো এবং তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানো হলো যে এরকম কোনো ঘটনা আওয়ামী লীগ সরকারের সময় ঘটেনি, তখন তারা আরেকটা কাজ করলো। ২০২৫-এ মোহাম্মদ ইউনূসের সময়ে হামের টিকা পেয়েছিল মাত্র ৫৯% শিশু এবং এই সংখ্যাটা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া ছিল। বিএনপি সরকার তারা মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে যেই অন্যায়টা হয়েছে তার বিচার তো দূরের কথা, মোহাম্মদ ইউনূসকে বাঁচানোর জন্য তারা সেই ৫৯% শিশুকে ২০২৫-এ টিকা দেওয়ার কথা
এই সংখ্যাটা পর্যন্ত মুছে ফেললেন বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলো থেকে। মানে হলো তারা যে কোনো মূল্যে মোহাম্মদ ইউনূসের সরকারকে বাঁচাবেন, যে কোনো মূল্যে আওয়ামী লীগের ওপর দোষারোপ করবেন এবং এই প্রক্রিয়ায় শত, শত শিশু মারা যাক, তাদের কিছুই এসে যায় না। তো আম যেটা তারা করলেন ৫ই এপ্রিল ২০২৬ অনেক ঢাক-ঢোল পিটিয়ে বিএনপি সরকার শুরু করলেন বিশেষ টিকাদান কর্মসূচি, যা শেষ হয়েছে মের ২০ তারিখ। স্বাস্থ্যমন্ত্রী বিবিসিকে বললেন এবং স্থানীয় সংবাদ মাধ্যমকেও বললেন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। এরপরেই নাকি হামের ভয়াবহতা কমে যাবে। তো সেই টিকাদান কর্মসূচি শেষ হয়েছে ২ মাস হলো, শিশু মৃত্যু থামার কোনো লক্ষণ নেই। তো প্রিয় স্বাস্থ্যমন্ত্রী, আমরা আর কত বড় হব? আমাদের বাংলাদেশ শিশু শূন্য হয়ে গেলে কি আমাদের বড় হওয়া শেষ হবে? তারপর এই যে এত আ ঢাকঢোল পিটিয়ে হামের টিকা দেয়া হলো, হামের টিকার ক্যাম্পেইন করা হলো, সরকার দাবি করলেন তারা নাকি ১০৩% শিশুকে হামের টিকায় আওতায় এনেছেন। কিন্তু ভয়ংকর সত্যটা হলো ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেয়া, যেটা জুনে আম আম ভিটামিন এ ক্যাম্পেইন করেছে বিএনপি সরকার। ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লক্ষ শিশু হামের টিকার বাইরে রয়ে গেছে। এমআর টিকাদান কর্মসূচিতে মানে হাম, মিসলস, রুবেলা এই টিকাদান কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১,৮৭,৭৭,৬১৬টি শিশুকে হাম এবং রুবেলার টিকা দেয়া হয়। অথচ একই বয়সী শিশুদের জন্য ২৮শে জুন হওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অংশ নেয় ২,২৩,০০,০০০-এরও বেশি শিশু। তার মানে যেটা পরে জনস্বাস্থ্যবিদেরা বলেছেন যে ভিটামিন এ ক্যাম্পেইনে যেসব শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সংখ্যাটাই হলো সত্যিকারের শিশুদের সংখ্যা। তার মানে হলো এই মিজলস রুবেলার ভ্যাকসিনেশনের সময় যে ৪০ লক্ষ শিশুকে টিকা দেয়া হয়নি, এই একটা বিশাল সংখ্যক শিশু রয়ে গেছে হামের সংক্রমণে এবং মৃত্যুর ঝুঁকিতে। টিকাদান কর্মসূচির আগে যথাযথ মাইক্রো প্ল্যানিং এবং বাড়ি, বাড়ি গিয়ে শিশু শনাক্ত করার কাজ করা হয়নি, যেটা আগের সরকার করত। তার মানে হার্ড ইমিউনিটি অর্জন হয়নি, এই শিশু মৃত্যু থামবে না এবং জনস্বাস্থ্যবিদেরা বলছেন এই যে শিশু মৃত্যুর মিছিল, এটা আগামী ২ থেকে ৩ বছর পর্যন্ত থাকতে পারে। তাছাড়া টিকা দিলেই কিন্তু সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। টিকা কার্যকর হয়েছে কিনা সেটা যাচাই করতে হয়। টিকা নেয়ার পরে শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত করতে হয়। এই সরকার সেটার কিছুই করেনি। গবেষণা সাময়িকী ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয়, কেবল টিকার অভাবই নয়, দেশের স্বাস্থ্যসেবা কাঠামোর দুর্বলতাও হামে মৃত্যুর জন্য দায়ী। হামে মারা যাওয়া ৩৪ জন শিশুর চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে তাদের ৭১%রই শেষ মুহূর্তে জীবন রক্ষাকারী আইসিইউ এর সুবিধা মেলেনি। ৮২% শিশুকে বারবার যেতে হয়েছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। গবেষণায় তারা আরও দেখেছেন আইসিইউ এর সংকট, জেলা পর্যায়ে চিকিৎসার অভাব, বিভিন্ন হাসপাতালে স্থানান্তর, অক্সিজেন ও জরুরি চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং চিকিৎসা ব্যয়ে পরিবারের অক্ষমতা, এই সব কারণে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে। এই যে এই বিএনপি সরকার, তারা জুলাই ষড়যন্ত্রকারীদের জুলাই যোদ্ধার নাম দিয়ে তাদেরকে কোটি কোটি টাকা দিতে পারেন। তাদের এই যে মোহাম্মদ ইউনূসের সময়ে বন্যার নাম করে যে কোটি কোটি টাকা ওঠানো হয়েছে, যেই টাকার হিসাব আমরা এখনো জানি না। তো এই যে এরকম বিপুল পরিমাণ অর্থ তাদের কাছে আছে, আপনারা কি একটু বলতে পারবেন যে কেন আমাদের শিশুরা হামে তারা আম চিকিৎসা তারা আ আইদার তারা বিনামূল্যে অথবা তারা কম টাকায় চিকিৎসা পাবে না? তারপরে আপনাদেরকে আ জনস্বাস্থ্য গবেষকেরা আর কি বলছেন সেটা নিয়ে আপনাদেরকে আরেকটু বলি। জিনিসটা কোথায় রেখেছি?
আচ্ছা, তারপরে একটু দেখুন, হাম হলো পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগের মধ্যে একটি। জনস্বাস্থ্য গবেষকেরা বলেন যে ২০০টি ছোঁয়াচে রোগের কথা আমরা জানি, সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো হাম। একজন হামে আক্রান্ত মানুষ ১২ থেকে ১৮ জন মানুষকে হাম দিয়ে সংক্রমিত করতে পারেন। দ্বিতীয়ত, হাম হলে শরীরে যত রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সবকিছু নষ্ট হয়ে যায়, অর্থাৎ শরীরে অন্য রোগের যে ইমিউনিটি থাকে সেটাকে হাম পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই হামে আক্রান্ত রোগী শুধু নিউমোনিয়ায় নয়, এমনকি হার্টের অসুখেও মারা যাচ্ছে। এখন হামে যে এত এত শিশু সেই মার্চ থেকে আসলে মারা তো যাচ্ছে জানুয়ারি ২০২৬ থেকে, কিন্তু সরকার বলছে তারা মারা যাওয়ার তথ্য দিচ্ছে মার্চ ১৫ই মার্চ ২০২৬ থেকে। এই যে এত এত শিশু মারা গেল, এই শিশু মৃত্যুর ওপরে কোনো অডিট হয়েছে কি? হয়নি। জনস্বাস্থ্যবিদেরা বলছেন একটা বিস্তৃত অডিট করলে বিভিন্ন রকমের তথ্য জানা যেত, যেটা পরবর্তীতে মৃত্যু ঠেকাতে আম পুরোপুরি সক্ষম না হলেও আমরা একটা বিশাল সংখ্যক মৃত্যু কিন্তু এড়াতে পারতাম। সেই অডিটে যুক্ত হতে পারত মৃত শিশুদের বয়স বিভাজন, হাম হবার কতদিন পর হাসপাতালে এসেছে, কোন শিশু কোন ধরনের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, মৃত শিশুদের সবার নিউমোনিয়া ছিল কিনা, আরো কি কি অসুস্থতা ছিল, হাসপাতালে চিকিৎসার কোনো ত্রুটি ছিল কিনা, কোন কোন ওষুধ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে, এইসব প্রশ্নের উত্তর শিশু মৃত্যু প্রতিরোধে ভূমিকা রাখতে পারত। কিন্তু এইসব কিছুর একটাও এখন পর্যন্ত এই সরকার করেনি। সরকার প্রধান তারেক রহমান ব্যস্ত আছেন বিভিন্ন রকমের গাড়ি চালাতে, সিনেমা দেখতে, নাটক দেখতে, এইসব শিশুদের মারা যাওয়ায় তার কিচ্ছু এসে যায় না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আরো বলছেন, যেটা আমি আগেও বলেছি, মূলত আম টিকা সঠিক সময়ে না পাওয়া, শিশুদের মায়ের বুকের দুধ ঠিকমতো পান না করানো, কৃমিনাশক ঔষধ না খাওয়ানো, অপুষ্টির কারণেই নতুন করে এই হামের প্রকোপ শুরু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলছেন, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, ফিল্ড হাসপাতাল, জরুরি আইসিইউ ব্যবস্থাপনা, এইসব কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বাংলাদেশে হামের মূল জেনোটাইপ সাধারণত হয় D8 এবং B4, কিন্তু আমরা জানি না যে আমাদের এত শিশু যে আক্রান্ত হচ্ছে এটার পেছনে হামের কোনো নতুন ভ্যারিয়েশন দায়ী কিনা। এখন এই সরকার যদি গবেষণা না করে সেটা আমরা জানবো কি করে? তাছাড়া হামে আক্রান্ত শিশুদের জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আইসিইউর একটি অংশ বরাদ্দ দিতে হবে। কোভিডের সময় হাই ফ্লো অক্সিজেন দিয়ে বহু শিশুকে বাঁচানো সম্ভব হয়েছিল। সেই একই রকমের হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থাও করতে হবে। কিন্তু এই সরকার সেগুলোর কিছুই করছেন না। তাছাড়া বাস্তবে হামে আক্রান্ত হয়েছেন অনেক অনেক বেশি শিশু। তার পুরোপুরি প্রমাণ আছে এটিমের যে বইয়ের কথা, ইবুকের কথা আপনাদেরকে বলেছি। ইবুকটির নাম হামে শিশু মৃত্যু। সেটা আপনি এটিমের ফেসবুক পেজে গেলে পাবেন। সেখানে এই যে হামে আসলে আরো কত বেশি শিশু মারা গেছে তার প্রমাণ পাওয়া যাবে। তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিংবা তারেক রহমানের উপদেষ্টারা তো আবার গ্ল্যামার খুব পছন্দ করেন। অথবা তাদের নিজস্ব তদন্তের ওপরই তাদের নিজেদেরই আস্থা নেই। তাই মে ২০২৬-এ তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক সচিব দাবি করলেন যে হাম পরিস্থিতি নিয়ে নাকি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি স্বাধীন তদন্ত করতে বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাতে রাজি হয়েছে। তো এখন আমরা আছি জুলাই ২০২৬-এর শেষের দিকে। সেই তদন্তটি আসলে কোথায়? আর সেই তদন্ত চলার সাথে এই যে বিএনপি সরকার ক্ষমতায় আছে তাদের কি দায়িত্ব না যে আমরা কেন সময় মতো টিকা পেলাম না সেটা নিয়ে একটা তদন্ত করা? সেই তদন্ত আসলে কোথায় হচ্ছে? মে ২০২৪-এ স্বাস্থ্য সচিব বলেছিলেন, হামের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কারা আছেন, কি করে কাজ করছে সেটা নাকি পরে জানানো হবে। যথারীতি সেই অদৃশ্য কমিটি নিয়ে আমরা আর কিছুই জানতে পারিনি।
তারপরে জিয়াউদ্দিন হায়দার, তিনি হলেন তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক সচিব। তিনি বলেছেন, "টিকার ঘাটতি মূলত অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে তৈরি হয়েছে।" কিন্তু তার সাথে তিনি এও বলেছেন যে, "এই বিষয়ে তদন্ত করার কি আছে?" তার মানে হলো বিএনপি সরকার আসলে কোনোভাবেই মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবেই বিপদে ফেলবে না। কারণ তারা আসলে কি বলবো, যেটা আগের বইগুলোতে বলা হতো না, একই বৃন্তে দুটি ফুল, তারা আসলে একদমই তাই। তাছাড়া তারেক রহমান আরো বলছেন যে হামের প্রাদুর্ভাব নাকি একটি বৈশ্বিক বিষয়, শুধু বাংলাদেশকে আলাদা করে দেখলে হবে না। খুবই ভালো কথা। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিসেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত হামে আক্রান্ত মানুষদের যেই পরিসংখ্যান দিয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এটা হলো মে ২০০০ ডিসেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত হামে আক্রান্তদের সংখ্যা। আপনারা এই সংখ্যাটি দেখুন এবং বাংলাদেশে হামে আক্রান্তর সংখ্যাটি বিচার করে সিদ্ধান্ত নিন যে তারা যেটা বলছে সেটা আসলেই সত্যি কিনা। তারপরেও আমি শুরুতে বলেছিলাম যে কেন আমরা খুলনা এবং রংপুর বিভাগটি নিয়ে একটু আলাদা করে কথা বলব। কারণ এটিমের যে ইবুকটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি ভয়ঙ্কর তথ্য আছে। সেই ভয়ঙ্কর তথ্যে বলা হচ্ছে, মাঠ পর্যায়ে যারা কর্মীরা, যারা হামে শিশু মৃত্যু নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন, তারা রংপুর এবং খুলনাতে যতবার তথ্য সংগ্রহ করতে গেছেন, ততবারই হাসপাতাল থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। একজন মাঠকর্মী তথ্য জোগাড় করতে গিয়ে শারীরিকভাবে আক্রান্ত পর্যন্ত হয়েছেন এবং এখন পর্যন্ত সরকার দেখাচ্ছে যে হামে খুলনা এবং রংপুর বিভাগে নাকি মাত্র ৯টি শিশু মারা গেছে। এটা কি আসলেই বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। তাছাড়া এটিমের সেই বইয়ে আরেকটি ভয়ঙ্কর তথ্য আছে। আপনারা এই মানচিত্রটি দেখুন, সেই মানচিত্রে দেখানো হচ্ছে হামে নিশ্চিতভাবে মৃত শিশুর সংখ্যা আসলে ৭৮৪টি নয়। মে ২০২৬ পর্যন্তই হামে নিশ্চিতভাবে মৃত শিশুর সংখ্যা হলো ১,০০০-এরও বেশি, ১১০০-এর আরো বেশি। তো এই সংখ্যাতে তারা কি করে উপনীত হলেন, সেই ব্যাপারে সেই বইয়ে বিস্তারিত বলা আছে। তারা সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পদ্ধতি আছে, ভার্বাল অটোপসি এবং আরো অন্যান্য পদ্ধতি ব্যবহার করে দেখিয়েছেন কি করে, এবং সরকার যে কি করে সংখ্যাতে বিভিন্ন রকমের যোগ বিয়োগ করে বিভিন্নভাবে তথ্য গোপন করে যাচ্ছে, তাই শিশু মৃত্যুর হার যে আসলে অনেক বেশি, সেটা বিভিন্নভাবে তারা এই গবেষণাতে দেখিয়েছেন। বইটি পড়বেন, এই বইটির লিংক আমি দিয়ে দিব এই ভিডিওর সাথে। আপনারা এই বইটি ডাউনলোড করে অবশ্যই পড়ে নেবেন। এখন প্রিয় দর্শক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা জানেন প্রতিটি সরকারের খুবই সাধারণ একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটি হলো, if a government cannot protect the lives of its citizen, it has failed in its first duty. তার মানে হলো মোহাম্মদ ইউনূসের সরকার বলুন আর বিএনপি সরকার বলুন, প্রতিটি সরকারই তাদের একদম যে প্রথম দায়িত্বটি ছিল, তাদের একদম মৌলিক যে দায়িত্বটি ছিল, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন। এখন এই দায়িত্ব পালনে যে তারা ব্যর্থ হয়েছেন, এটা কি আমরা তাদেরকে বলবো না? এটা কি আমরা তাদেরকে বারবার মনে করিয়ে দিব না? দিব। কারণ কি জানেন? আরেকজন মানুষ, তিনি লা ম্যাকমাস্টার, তিনি আরেকটি খুবই হৃদয় বিদারক কিন্তু চমৎকার একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, "The dead cannot cry out for justice. It is the duty of the living to do so for them." তো যে শিশুগুলো আজকে মোহাম্মদ ইউনূসের লোভের বশবর্তী হয়ে মারা গেছে, যে শিশুগুলো আজকে বিএনপি সরকারের গাফিলতির কারণে, তাদের ইউনূস প্রীতির কারণে মারা যাচ্ছে, মারা গেছে, এগুলো আসলে মারা যাওয়া নয়, এগুলো হত্যা। তো এই হত্যার বিচার চাওয়া
একজন মানুষ হিসাবে আমাদের আপনাদের প্রত্যেকের কর্তব্য, এই কর্তব্য থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্যুত না হই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার। বিদায়। জয় বাংলা।